नमस्ते फ्रेंड्स। পশ্চিমবঙ্গ সরকার কি ইলেকশন কমিশনকে ৮,৫০৫ জন গ্রুপ বি অফিসারকে ডেপিউট করলো, যাদের ইলেকশন পরিচালনার কাজে মাইক্রো অবজারভার হিসেবে অ্যাসিস্ট করবার কথা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের। সত্যি কি পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে ডেপিউট করে দিয়েছে? সকলেই কি রিপোর্ট করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো? সকলে কি ইআরওদের কাছে রিপোর্ট করেছেন, কনসার্নড ইআরওদের কাছে? এই বিষয়ে এখনো কিন্তু কোনো ফিডব্যাক আমরা পাচ্ছি না। পাবলিক ডোমেইনে এখনো পর্যন্ত সেরকম কোনো ফিডব্যাক নেই। অথচ 5টার মধ্যে সমস্ত ৮,৫০৫ জন অফিসারের সংশ্লিষ্ট ইআরওদের কাছে রিপোর্ট করার কথা ছিল। গতকালের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশিত হওয়ার পর থেকে অনেক রকম বিভ্রান্তিমূলক খবর আমরা দেখতে পাচ্ছিলাম। গতকালের নির্দেশটা কেমন হয়েছে প্রকৃতপক্ষে, সেটা সত্যি কতটা ভালো হলো, কতটা খারাপ হলো, কতটা ইলেকশন কমিশনের পক্ষে গেল, কতটা রাজ্য সরকারের পক্ষে গেল, এই বিষয়ক নানা রকম আলোচনা আমরা শুনছিলাম। সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতেও চাইনি, বরঞ্চ আমি শুনতেই পছন্দ করছিলাম যে লোকেরা কি বলছেন। এই কারণেই আমি শুনছিলাম, কারণ আমি সুপ্রিম কোর্টের হিয়ারিং সেশনটা পুরোটাই শুনেছি। আমি গোটাটাই, যখন সুপ্রিম কোর্ট কেসটা চলছিল সেটা আমি লাইভ শুনেছি। সুতরাং আমি জানি যে কখন কোন মন্তব্য কার দিক থেকে এসেছে। তো তারপর যখন তার পরিপ্রেক্ষিতে নানা রকম আলোচনা হচ্ছিল, সেটা শুনতে বেশ মজা লাগছিল। এবং আমি আশা যেরকম ভেবেছিলাম সেরকমভাবেই আজকের খবর, আনন্দবাজার পত্রিকায় যে খবর আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন আনন্দবাজার পত্রিকায় আজকের খবর, ইআরওর সিদ্ধান্তই চূড়ান্ত, কোর্ট। আনন্দবাজার পত্রিকা শুধুমাত্র ওই খবরের ওই অংশটুকু তুলেছে, মানে সুপ্রিম কোর্টের রায়ের ওই অংশটুকু তুলেই সেটাকে হেডলাইন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান নির্বাচন কমিশনের নথি বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরে সুপ্রিম কোর্টে দেখিয়েছেন মাইক্রো অবজারভারদের হাতে ইআরওদের সঙ্গে একমত না হওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, তাঁদের আইন বহির্ভূত ক্ষমতা দেওয়া হয়েছে। আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে মাইক্রো অবজারভাররা নয়, ভোটার তালিকায় কার নাম থাকবে, কোন নথি খারিজ হবে, সে বিষয়ে ইআরওরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, মাইক্রো অবজারভাররা শুধু তাঁদের সহযোগিতা করবেন। এই কথাটি কিন্তু রিপোর্ট করেছে আনন্দবাজার পত্রিকা। এবার আমাদেরকে কিন্তু দেখতে হবে প্রকৃত সুপ্রিম কোর্টের অর্ডারটা কি ছিল। এটাই কি সুপ্রিম কোর্টের অর্ডারের একমাত্র সারবত্তা, নাকি? আসুন আমরা সুপ্রিম কোর্টের অর্ডারটা আমরা পড়ে নিই। আমি জানি না আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা। পরিষ্কার আসে না অনেক সময়। যাই হোক, আমি সুপ্রিম কোর্টের অর্ডারটা থেকেই পড়ছি। সুপ্রিম কোর্ট বলছেন যে let the state government ensure that all 8505 Group B officers or officials whose list was handed over to the court today report to the district electoral officers or EROs by 5 p.m. tomorrow, মানে আজকে 5টার মধ্যে, যাতে সংশ্লিষ্ট ডিইও বা ইআরওদের কাছে সমস্ত ৮,৫০৫ জন গ্রুপ বি অফিসারের প্রত্যেকে যেন আজকে 5টার মধ্যে রিপোর্ট করেন সংশ্লিষ্ট ডিইও বা ইআরওদের কাছে। দ্বিতীয় পয়েন্ট, the ECI shall have the discretion, এটা ভালো করে শুনতে হবে, the ECI shall have the discretion to replace the existing EROs or AEROs and utilize the services of the officers who have now been
placed on deputation with the ECI subject to their suitability for the quasi-judicial or semi-quasi-judicial responsibility. খুব ভালো করে শুনুন এই কথাটা, ভেরি ইন্টারেস্টিং। এটাই আসলে সুপ্রিম কোর্টের রায় সবচেয়ে ইন্টারেস্টিং অংশ বলে আমার মনে হয়েছে, সেই কারণে আমি এটা আপনাদের সাথে ডিসকাস করছি। The ECI shall have the discretion to replace, ECI এর সম্পূর্ণ ডিসক্রিশন, মানে এটা সম্পূর্ণ ECI এর সিদ্ধান্ত নেওয়ার ডোমেইন থাকবে। ডিসক্রিশন মানে এটা আমার ইচ্ছা, ECI এর ইচ্ছা, যে ECI চাইলেই কিন্তু এক্সিস্টিং ERO অথবা AEROদেরকে রিপ্লেস করে দিতে পারবে। অর্থাৎ বর্তমানে যারা ERO হিসেবে আছেন তাদের যে কোনো কাউকে রিপ্লেস করে দিতে পারবে। কাদের দ্বারা? রিপ্লেস yes, utilize the service and utilize the services, replace the existing EROs and AEROs, and utilize the services of the officers who have now been placed on deputation with the ECI. মানে ওই যে ৮৫০৫ জন অফিসার যারা নতুন ডেপুটেড হবেন তাদের মধ্যে থেকে কাউকে, যে কোনো কাউকে দিয়ে যে কোনো ERO যে কোনো AEROকে রিপ্লেস করে দেওয়ার সম্পূর্ণ ডিসক্রিশন ইলেকশন কমিশনের থাকবে। তাহলে কি মানেটা হলো? অথচ এই দেখুন আনন্দবাজারের ইয়েটা দেখুন, EROর সিদ্ধান্তই চূড়ান্ত। মানে এখানে দেখানো হচ্ছে যে EROরা একটা ভয়ঙ্কর ক্ষমতা পেয়ে গিয়েছেন। ERO মানে রাজ্য সরকারি অফিসাররা, তারা ভয়ঙ্কর ক্ষমতা পেয়ে গিয়েছেন, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। অথচ সুপ্রিম কোর্টের অর্ডার কি বলছে? The ECI shall have the discretion to replace the existing EROs or AEROs and utilize the services of the officers who have now been placed on deputation in the ECI subject to their suitability for the quasi-judicial or semi-quasi-judicial responsibility. এই কথাটা আমি অনেকদিন আগেই, যারা আমাকে শোনেন, আমি যেহেতু খুব কমন টপিকে কথা বলি না, একটু অন্য ধরনের টপিক নিয়ে কথা বলবার চেষ্টা করি, ফলে আমার যে অনেক লোকজন যে আমার শ্রোতা তা তো নয়, কারণ এই ধরনের কথা শুনতে অনেকেই হয়তো পছন্দ করবেন না, হয়তো মনে করবেন যে একটু মন দিয়ে শুনতে হবে, তো ইচ্ছে করবে না, এরকম লোক অনেক থাকতে পারেন। কিন্তু আমি কিন্তু চেষ্টা করি সবসময় যে আসল কথাগুলোর দিকে লোকের নজরকে আকর্ষণ করবার। কতটা পারি সেটা আপনারাই বলতে পারবেন, আমার পক্ষে তো বলা সম্ভব না, কিন্তু আমার চেষ্টাটা সেরকম থাকে। অর্থাৎ কি, আমি অনেক দিন থেকেই বলে আসছি যে হিয়ারিং প্রসেসটা আসলে একটা জুডিশিয়াল ফাংশন। যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো শুনেছেন তারা জানেন আমি বলে আসছি যে হিয়ারিং যখন হবে তখন সেই কাজটা কিন্তু এক্সিকিউটিভ মেশিনারির দ্বারা একটা জুডিশিয়াল ফাংশন আসলে। সেই কথাটাই কিন্তু গতকালই সুপ্রিম কোর্টের শুনানিতে ইলেকশন কমিশনের আইনজীবী শ্রী নাইডু কিন্তু এই কথাটা বারবার বলছিলেন যে এই হিয়ারিংয়ের কাজটা আসলে একটা কোয়াসি জুডিশিয়াল ফাংশন, একটা জুডিশিয়াল ফাংশন, যেখানে অর্ডার শিট লেখা এবং অ্যাপিলেট অথরিটি যখন অ্যাপিল হবে তার বিরুদ্ধে, তখন অ্যাপিলেট অথরিটির কাছে কি বলা হতে পারে, কোন আইন তার জন্য প্রযোজ্য হবে, সেগুলোকে আগে থেকে কন্টেমপ্লেট করে সমস্ত আটঘাট বেঁধে অর্ডার শিট প্রিপেয়ার করা, সেইভাবে অর্ডার লেখার এই অভ্যেস যাদের আছে, এই হিয়ারিং নেওয়ার কাজ করবার উপযুক্ত কিন্তু একমাত্র তারা, কারণ এটা একটা জুডিশিয়াল ফাংশন। ঠিক সেই কথাটাই কিন্তু ইলেকশন কমিশনের আইনজীবী শ্রী নাইডু কিন্তু এই কথাটাই গতকাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বারংবার বলেছেন, এবং একথাও বলেছেন যে ERO হিসেবে পশ্চিমবঙ্গ সরকার যাদেরকে ডেপিউট করেছে, যাদেরকে দিয়েছে ERO ফাংশন করবার জন্য, তাদের কারুরই সেই কোয়াজি জুডিশিয়াল ফাংশন করবার কোনো অভিজ্ঞতাই নেই। এই অর্ডার পাস করার বিষয়টা তারা জানেনই না। এই যে আটঘাট বেঁধে অর্ডার লেখা, তারা সেটা জানেন না। এবং সব থেকে বড় কথা, একটা শব্দ
ইলেকশন কমিশনের আইনজীবী করেছেন, দ্যাট দি রেভিনিউ সেক্টর অফিসিয়ালস তারা জানেন এই কাজটা, অথচ ইআরও হিসেবে পশ্চিমবঙ্গ সরকার কাদেরকে দিচ্ছে? যারা বেসিক্যালি এক্সিকিউটিভ ফাংশন করে অভ্যস্ত, যারা রেভিনিউ কালেক্ট করেন না, যারা অর্ডার পাস করে অভ্যস্ত নন, অন্তত বিডিওরা তো ননই। তার জন্য এসডিএম লেভেলের লোকেদের দরকার হয় বা ডিএম লেভেলের লোকেদের দরকার হয়। সুতরাং পশ্চিমবঙ্গের তো সেইখানটাতেও একটা বিশাল ব্যাপারটা ঘেঁটে রয়েছে। সে যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু এইটুকুনি অন্তত খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা লিখছেন যে সাবজেক্ট টু দেয়ার সুটেবিলিটি ফর দি কোয়াসি জুডিশিয়াল ও সেমি কোয়াসি জুডিশিয়াল রেসপন্সিবিলিটি, অর্থাৎ এই যে নতুন ৮,৫০৫ জন অফিসার আসবেন, যাদের আসার কথা আজকে বিকেল ৫টার মধ্যে, আমি জানি না এসেছেন কিনা তারা, তাদের কারুর যদি দেখা যায় যে তাদের কারুর সেই ক্ষমতা আছে জুডিশিয়াল, কোয়াসি জুডিশিয়াল, সেমি কোয়াসি জুডিশিয়াল ফাংশন, অর্থাৎ অর্ডার পাস করা, শোনা ইত্যাদি, হিয়ারিংয়ের নেওয়া এবং অর্ডার পাস করার অভিজ্ঞতা সম্পন্ন, এক্সপোজার সম্পন্ন কোনো অফিসার যদি তার মধ্যে থাকেন, তাহলে তাদের কাউকে দিয়ে যে কোনো ইআরওকে রিপ্লেস করে দেওয়ার পূর্ণ ডিসক্রিপশন কিন্তু ইলেকশন কমিশনের থাকবে বলে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। ইনফ্যাক্ট যদি আপনারা কালকের হিয়ারিংটা শুনে থাকেন, তাহলে দেখবেন সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে ইলেকশন কমিশন ইজ নট পাওয়ারলেস, ইলেকশন কমিশন হ্যাজ পাওয়ার। যে কথাটা আমি বারংবার বলবার চেষ্টা করছি, ইলেকশন কমিশনের কাছে সমস্ত রকম কাজ করবার ক্ষমতা আছে। আর্টিকেল 324 of the Constitution of India, কনস্টিটিউশনটা এমন একটা বই যেটা ভারতের জনগণ মানে আমরাই নিজেরাই লিখেছি এবং তারপর নিজেরাই নিজেদেরকে দিয়েছি। কনস্টিটিউশন এমন একটা বই যেটা আমরাই লিখেছি, আবার আমরাই আমাদেরকে দিয়েছি, এবার আমরাই সেটা ফলো করব। অর্থাৎ আমরাই কিন্তু বলে দিয়েছি যে ইলেকশন কমিশনের ওই সংবিধানে ৩২৪ নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশনের পূর্ণ ক্ষমতা সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল of all the whole procedure of the SIR. সুতরাং এখানে সুপ্রিম কোর্টের এটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই যে সুপ্রিম কোর্ট যেটা বলছে দি ইসিআই শ্যাল হ্যাভ দি ডিসক্রিপশন, মানে এটা সম্পূর্ণ ইসিআইয়ের ইচ্ছাধীন বিষয় হবে। সুপ্রিম ইলেকশন কমিশন চাইলেই যে কোনো ইআরও বা যে কোনো ইআরওকে এই নতুন জয়েন করা অফিসারদের কারুকে দিয়ে রিপ্লেস করে দিতে পারে। তো যে অফিসাররা নিজেরাই যে কোনো সময় রিপ্লেসড হয়ে যেতে পারেন, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত, এইরকম একটা মানে ইআরওদের সিদ্ধান্তই চূড়ান্ত। শুধুমাত্র একটা অপটিক্স, একটা নাটক, মানে দেখুন আমরাই সবচাইতে শক্তিশালী, এরকম একটা নাটক করে কি কোনো লাভ হলো? এটা একটা ভয়ঙ্কর ধরনের অর্ডার হয়েছে কালকে যদি সত্যি। এবং তারপরে আমার যেটা বক্তব্য ছিল, আমি কালকে এক্স হ্যান্ডেলে এটা পোস্ট করেছিলাম। এবার আমার সমস্ত পোস্টগুলো একাডেমিক ইন্টারেস্ট থেকে করা, এর পেছনে তো কোনো রাজনৈতিক ইন্টারেস্ট তো নেই, জাস্ট একাডেমিক। আমার মনে হয়েছিল যে এই অর্ডারের পর পশ্চিমবঙ্গ সরকার কি সত্যি ৮,৫০৫ জন গ্রুপ বি অফিসারকে পাঠাবে? সত্যি কি পাঠাবে? কারণ পশ্চিমবঙ্গ সরকার তো ওই অর্ডার দেখেই ভয় পেয়ে যাবে যে অন্য কাউকে পাঠাবো, এবার তাদেরকে দিয়ে আমাদের ইআরওদেরকে রিপ্লেস করে দেবে। মানে সরকারের অফিসারদের পরস্পরকে, অর্থাৎ ইলেকশন কমিশন চাইলে কিন্তু সরকারি অফিসারদেরকে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দিতে পারে। অর্থাৎ ইলেকশন কমিশনের এই ক্ষমতা আছে। আমি বলতে চাইছি ইলেকশন কমিশন কী করবে এটা তাদের ব্যাপার, আমি বলার কেউ নয়। কিন্তু আমার কথা হলো এই ক্ষমতা ইলেকশন কমিশনের আছে এবং সেই ক্ষমতাটা কিন্তু সংবিধানই ইলেকশন কমিশনকে দিয়েছে। যদি দেখা যায় যে সত্যি সেই ৮,৫০৫ জনের মধ্যে সত্যি যোগ্য অফিসাররা আছেন যারা কোয়াসি জুডিশিয়াল ফাংশন করতে পারেন, তাহলে তাদের দিয়ে তো এই ইআরও বা এই ইআরওদের রিপ্লেস করে দিতে পারে ইলেকশন কমিশন। কিন্তু এই ইআরও বা এই ইআরওদের পশ্চিমবঙ্গ সরকার ইআরও হিসেবে পাঠিয়েছে কেন?
ইলেকশন কমিশনই এদেরকে নোটিফাই করে ইআরও বা এইআরও বানিয়েছে, এ কথা সত্যি। কিন্তু ইলেকশন কমিশনকে এদের নামটা তো রাজ্য সরকার পাঠিয়েছিল, তো রাজ্য সরকার পাঠালো কেন? কারণ রাজ্য সরকার চেয়েছে যে তারা ইআরও হিসেবে কাজ করুক। এইবার হঠাৎ যদি তাদেরকে সরিয়ে দেয় নতুন অফিসারদের দিয়ে, রাজ্য সরকার কি তাতে খুশি হতে পারবে বলে আপনাদের মনে হয়? আমার তো মনে হচ্ছে না। তাহলে রাজ্য সরকার কি করবে? রাজ্য সরকার কি সত্যি 8,505 জন গ্রুপ বি অফিসার দেবে, নাকি গ্রুপ বি অফিসার বলে আসলে ক্লার্ক টার্ক, গ্রুপ সি, দু একজন গ্রুপ ডি এই ধরনের লোককে ঢুকিয়ে দেবে? মানে বিভিন্ন লোয়ার র্যাঙ্ক, মানে যাদের কোনো অভিজ্ঞতাই নেই কোয়াসি জুডিশিয়াল ফাংশন করার, অথবা যাদের র্যাঙ্কটা পর্যন্ত নেই, সেরকম লোককে ঢুকিয়ে দেবে। কিন্তু সেরকম লোক যদি ঢুকিয়ে দেয়, তাহলে তো একটা কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না কি? সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছিল যে আজকে 5টার মধ্যে প্রত্যেককে রিপোর্ট করতে হবে। প্রত্যেকে কি রিপোর্ট করেছে? না করলে তো কন্টেম্প্ট অফ কোর্ট হবে। আবার ধরুন যদি সকলে রিপোর্ট কাউকে না কাউকে দিয়ে হয়তো করিয়ে দিয়েছে, ও ওই অঞ্চলের কোনো প্রত্যেকটা সংশ্লিষ্ট ইয়ারোকে কাউকে না কাউকে রিপোর্ট নাম দিয়ে করিয়ে দিয়েছে, গোটাটাই আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি পশ্চিমবঙ্গ সরকার মানে গোটাটাই জালিয়াতি। সুতরাং জালিয়াতি করে হয়তো দেখিয়ে দিল যে হ্যাঁ হ্যাঁ রিপোর্ট করেছে, এই তো দেখুন না আমাদের কাগজ। কিন্তু এই লোকগুলোকে আদতে ওই গ্রুপ বি অফিসিয়াল র্যাঙ্কের, যে র্যাঙ্কের লোক ইলেকশন কমিশন চাইছে, এবং র্যাঙ্কের চাইতেও বড় কথা হচ্ছে যে 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 ধরনের কাজটা করবার এক্সপেরিয়েন্স ইলেকশন কমিশন চাইছে, কোয়াসি জুডিশিয়াল ফাংশন করবার বা রেভিনিউ কালেকশনের এক্সপিরিয়েন্স থাকা, এরকম লোকেদেরকে কি পশ্চিমবঙ্গ সরকার পাঠাচ্ছে? তা না হলেও তো কন্টেম্প্ট অফ কোর্ট হবে। অর্থাৎ গতকালের রায়ের আসল ইন্টারেস্টিং জায়গাটা এইটাই, ইয়ারোদের হাতেই চূড়ান্ত ক্ষমতা একেবারেই নয়, বরঞ্চ ইয়ারোরা প্রত্যেকে এখন ভালনারেবল। যদি এই 8,505 জন অফিসার জয়েন করে এবং তাদের মধ্যে যদি আদতেই যোগ্য গ্রুপ বি অফিসার থাকে, তাহলে প্রত্যেকটি ইয়ারও এবং এইয়ারও ভালনারেবল হয়ে গেল। চূড়ান্ত ক্ষমতা তো ছেড়ে দিন, তাদের নিজেরা ইয়ারও থাকতে পারবে কিনা, প্রত্যেক মুহূর্তে তাদের মাথার উপর টিকটিক করে ঘন্টিটা নড়বে, যে কোনো সময় তাদের মানে টিকিট বাতিল হয়ে যেতে পারে। তো এটা কি ব্যাপার? মানে আমাদের তো আমি এই প্রশ্নটাই রাখলাম, সত্যি কি 8,505 জন জয়েন করলেন? তাদের মধ্যে থেকে কি সত্যি তারা কি যোগ্য অফিসার? তাহলে এবার কি হতে চলেছে? থ্যাংক ইউ ভেরি মাচ।